স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল ঈশ্বরচন্দ্র ইংলিশ। অনেক দিন অপেক্ষার জন্য আমি দুঃখিত। পারিবারিক কিছু অসুস্থতার কারণে আমি ভিডিও প্রস্তুত করতে পারিনি। তবে একটা খুব ভালো সুখবর আছে যে পিএসসি তাদের আবার পরবর্তী মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এই নোটিফিকেশান নিয়ে আসছে। তো যারা এবারে পরীক্ষায় ভালো করতে পারোনি তারা আরও একটা অপরচুনিটি পাচ্ছ। তোমরা রেডি হও আর আমার এই ডেসক্রিপটিভ ইংলিশগুলো দেখো, তাহলে অনেকটা ইমপ্রুভ হবে। তো চলো আমরা আজকে নেক্সট ক্লাসে যাব। আজকে দ্বিতীয় ক্লাস। তা আমি এখানে একটা লিখে রেখেছি হাফ, এর পরের এটাতে হাফ লিখবো যে রবি একজন দয়ালু ছেলে যে পশুপাখিদের ভালোবাসে। এখানে কীভাবে করছি, রবি ইজ আ কাইন্ড বয়, বা তুমি লিখতে পারো কাইন্ড হার্টেড বয়, হ্যাঁ, হু লাভস অ্যানিমালস। এইখানে তুমি দুটোই করতে পারো, হু লাভস অ্যানিমালস। এখানে আর একটা করা যেতে পারে যে হু হ্যাজ এ প্যাশন ফর অ্যানিম্যালস, এটা তুমি করতে পারো। ঠিক, এরপরে দেখো যে পরের লাইনটা, সে রাস্তার পশু পাখিদের যত্ন নেয়। হি টেক্স কেয়ার অফ অ্যানিম্যালস অন দ্য স্ট্রিট। এটা অর দিয়ে তুমি স্ট্রিট অ্যানিম্যালস করতে পারো, যেমন আমরা ধরো স্ট্রিট ডগস বলি আর কি, সেই হিসাবে তুমি এখানে স্ট্রিট অ্যানিম্যালসও করতে পারো। আর এইখানে দেখো যে রবি টেক্স কেয়ার, এই যে এখানে এসটা যোগ হয়েছে, এই যে কেন যোগ হয়েছে, যে রবি হচ্ছে এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, এটা থার্ড পারসন আর সিঙ্গুলার, তার জন্য তোমার এখানে টেক ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে হি টেক্স কেয়ার অফ অ্যানিম্যালস অন দ্য স্ট্রিট বা স্ট্রিট অ্যানিম্যালস হয়ে গেল। এবারে এই যে পশু পাখিদের বলা হয়েছে, তার জন্য এখানে অ্যানিম্যালের সাথে এস যোগ করা হয়েছে। এরপরে দেখো সে বাড়িতে একটি আশ্রয় তৈরি করেছে, আশ্রয় বলতে শেল্টার। তাহলে হি হ্যাজ মেড আ শেল্টার অ্যাট হোম। তাহলে এই যে হ্যাজ মেড, আমরা হ্যাজ মেড কেন বললাম, যে যেহেতু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, যে সে যে শেল্টারটা তৈরি করেছে সেই শেল্টারটা এখনও আছে, সেটা নষ্ট হয়ে যায়নি, তার জন্য হ্যাজ মেড, হ্যাঁ, এখনও বর্তমান আছে, এটা করেছি। হ্যাজ মেড আ শেল্টার অ্যাট হোম। এবারে যেখানে সেই ছোট কুকুরছানা এবং বিড়াল ছানাদের রাখে। তাহলে হোয়ার হি কিপস, এই যে আবার দেখো ভার্বের শেষে এস যোগ করা হয়েছে, হ্যাঁ, হোয়ার হি কিপস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিপস স্মল পাপিজ অ্যান্ড কিটেন্স। হ্যাঁ, তাহলে এই কুকুরছানা হচ্ছে তোমার ছোট কুকুরছানাকে পাপি বলা হয়, আর বিড়াল ছানাকে বলা হয় কিটেন। এটা অবজেক্টিভ ইংলিশে আমি তোমাদেরকে দেবো, কোন অ্যানিমেলকে কী বলা হয় বাচ্চাদেরকে, সেটা আমি বলে দেবো, যাদের কোনো ঘর নেই। তাহলে কিটেন্স হু হ্যাভ নো হোমস। দেখো এই যে হু, এখানে এই হু বলতে তোমার এই কিটেন আর এদিকে পাপি, তাহলে এই দুটো মিলে তোমার প্লুরাল, হ্যাঁ, এই প্লুরালের জন্য এখানে হ্যাভ হলো, এখানে কিন্তু হ্যাজ হলো না। আর যার জন্য ওদের তো একটা হোম নয়, হ্যাঁ, যেহেতু প্লুরাল তার জন্য এখানে হোমের পরে এস যোগ করা হয়েছে। লাস্ট লাইনটা দেখো যে সে এবং তার বোন মিনা এই প্রাণীদের দই ও ভাত খাওয়ায়। তাহলে এটা আমরা লিখতে পারি যে হি অ্যান্ড হিজ সিস্টার মিনা এই প্রাণীদের দই ও ভাত খাওয়ায়। ফিড দিস অ্যানিম্যালস কার্ড অ্যান্ড রাইস। দেখো যেহেতু হি অ্যান্ড হিজ সিস্টার মিনা এই দুজন সিঙ্গুলার আছে, দুজন সিঙ্গুলার নিয়ে প্লুরাল হলো, তার জন্য এখানে যেহেতু প্লুরাল তার জন্য এখানে ফিডের পরে এখানে কিন্তু এস যোগ করলাম না, ফিড হচ্ছে খাওয়ানো, হ্যাঁ, এখানে এসটা যোগ করেনি, যেহেতু দুজনে মিলে প্লুরাল হয়ে গেল। দিজ অ্যানিমেলস, এই দিজ অনেকগুলো অ্যানিমেল, তার জন্য দিজ আর অ্যানিমেলের পরে এস যোগ করা হলো। কার্ড হচ্ছে দই, রাইস হচ্ছে ভাত, তার সে এবং তার বোন মিনা এই প্রাণীদের দই ও ভাত খাওয়ায়। বা এখানে তুমি এটাও করা যেতে পারে, হি অ্যান্ড হিজ সিস্টার মিনা ফিড দিজ অ্যানিমেলসের জায়গায় তুমি এখানে করতে পারো ফিড দেম, তারপরে কার্ড অ্যান্ড রাইস, এটা তুমি করতে পারো, যেমন যে যেভাবে খুশি এটা করতে পারো। একদিন ফিডো নামে একটি ছোট কুকুরছানা রবির সাথে স্কুলে যায়। একদিন এখানে বলা হয়েছে, তাহলে ওয়ান ডে দেখবে ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স আপন এ ডে, ঠিক আছে, যদি এরকম থাকে ওটা কখন করা যায়, যদি কোনো একদিন বা একদা এরকম যদি লেখা থাকে তখন আমরা ওইটা ইউজ করবো, কিন্তু এখানে নর্মালি একদিন বলেছে তার জন্য আমরা এখানে ওয়ান ডে দেবো, কমা আছে তার জন্য কমা। ফিডো নামে একটি ছোট কুকুরছানা, আ স্মল পাপি কল্ড ফিডো বা নেম ফিডো, যাকে মানে ফিডো নাম দিয়ে ডাকা হতো বা যার নাম নেম ফিডো, ঠিক আছে। ফলোজ রবি, ফলোজ রবি বলতে এই যে ফিডো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্ব ফলো, তার
পাশে এস লাগানো হলো, রবি। এবার দেখো আর একটা কথা বলি, এই যে ফিডোর এফটা ক্যাপিটাল বড় হাতের, রবির এফটা ক্যাপিটাল। হ্যাঁ, আগেই আমি বলেছি যে প্রপার নাউন যদি থাকে তার সেন্টেন্সের মাঝখানে তার ক্যাপিটাল হবে। এগুলো অবজেক্টিভ ইংলিশে পেয়ে যাবে তোমরা। দ্য ফিডো ফলোজ রবি টু স্কুল। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে এখানে টুয়ার্ডস স্কুল কেন হলো না? এটা আমি যখন প্রিপোজিশনের ক্লাস করবো তখন দেখতে হবে। টু হচ্ছে একটা গন্তব্য যেখানে তোমার যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে, আর টুয়ার্ডস হচ্ছে একটা দিকে। মানে যদি এখানে টুয়ার্ডস স্কুল লিখি আর কি, টুয়ার্ডস স্কুল লিখলে কি হবে যে আমার গন্তব্যটা স্কুলের দিকে, এবার সেটা স্কুলে আমি ঢুকতেও পারি বা নাও পারি, কিন্তু যেহেতু সে স্কুলে যাচ্ছে তার জন্য টু স্কুল হচ্ছে, এখানে টুয়ার্ডসটা হবে না। এবার এটা প্রথমে দেখি, তার শিক্ষক খুবই দয়ালু। হিজ টিচার ইজ ভেরি কাইন্ড, এটাকে আমি এভাবে লিখতে পারি, হিজ কাইন্ড টিচার বা হিজ কাইন্ড হার্টেড টিচার। তাহলে হিজ টিচার ইজ ভেরি কাইন্ড এটা একটা হতে পারে, হিজ কাইন্ড টিচার একটা হতে পারে, বা হিজ কাইন্ড হার্টেড টিচার হতে পারে। তিনি তাকে সারাদিন ফিডোকে তার সাথে রাখার অনুমতি দেন। অ্যান্ড সি অ্যালাউজ, এখানে দেখো যদি আমি এইটা করি হিজ টিচার ইজ ভেরি কাইন্ড, তবেই আমি এখানে অ্যান্ড সি অ্যালাউজ, এই এবং এর জন্য অ্যান্ড সি অ্যালাউজ এটা করতে পারে। এই যে সি এ থার্ড পারসন, অ্যালাউ হচ্ছে ভার্ব, তার জন্য এখানে এস যোগ হলো। অ্যান্ড সি অ্যালাউজ, আমি তার শিক্ষিকা খুবই দয়ালু এবং হিজ টিচার ইজ ভেরি কাইন্ড, তারপরে অ্যান্ড সি অ্যালাউজ, তিনি তাকে সারাদিন ফিডোকে তার সাথে রাখার অনুমতি দেন, এটার জন্য আমি এটা উল্লেখ করব। কিন্তু যদি আমি লিখি যে হিজ কাইন্ড হার্টেড টিচার বা হিজ কাইন্ড টিচার, যদি এইটুকু লিখি, যদি এটা না লিখি, তাহলে আমরা ডাইরেক্ট হিজ কাইন্ড টিচার অ্যালাউজ এখান থেকে শুরু করবো। হিজ কাইন্ড হার্টেড টিচার অ্যালাউজ হিম টু কিপ ফিডো উইথ হিম অল ডে বা থ্রু আউট দ্য ডে। এই যে অল ডে, এর পরিবর্তে থ্রু আউট দ্য ডে করতে হবে। থ্রু আউট হচ্ছে দিনের মানে সারাক্ষণ। সারাক্ষণ কখন? যে ওই যে নির্দিষ্ট দিন, মানে ওই যে এই জন্য ওখানে আর্টিকেল দি বসানো হয়েছে। হ্যাঁ, তাহলে ওই দিনটা নির্দিষ্ট, ওই দিনটার সর্বক্ষণটাই তার সঙ্গে রাখার জন্য দেওয়া হয়েছে। তা থ্রু আউট দিলে এখানে দা লাগাতে হবে, আর যদি আমি থ্রু আউট না দিই তাহলে অল ডে এটা দিলেই হবে। সে রবিকে বলে যে, তাহলে সি টেলস রবি, এটি যেন আর কখনো না ঘটে, দ্যাট দিস মাস্ট নট হ্যাপেন এগেন। দেখো এখানে একটা লাইন আছে, রবি তার শিক্ষিকার দয়া এবং ভালো পরামর্শের জন্য, এই যে পরামর্শ এই কথাটা উল্লেখ করা হচ্ছে, তাহলে আমরা এখানে এই টেলসের পরিবর্তে এখানে অ্যাডভাইসেস লিখতে পারি, ADVISES। আচ্ছা, অ্যাডভাইসের দুটো স্পেলিং আছে, একটা সি আছে, হ্যাঁ, একটা এস। তাহলে এই সিটা হচ্ছে তোমার নাউন আর এই এসটা হচ্ছে ভার্ব। এই সিটা হচ্ছে নাউন, এগুলো আমার অবজেক্টিভের ক্লাসে পেয়ে যাবে। তাহলে সি টেলস রবি বা সি অ্যাডভাইসেস রবি দ্যাট দিস মাস্ট নট হ্যাপেন এগেন, এটা যাতে আর না হয়। হ্যাঁ, তাহলে এখানে মাস্ট দেওয়া হচ্ছে, এখানে তো অন্য কিছু দেওয়া যেত, কিন্তু মাস্টটা এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো এখানে আমি যদি শুড বসাই যে দিস শুড নট হ্যাপেন এগেন, এটা আর হওয়া উচিত নয়। শুড হচ্ছে কখন? যে উচিত অর্থে। হ্যাঁ, আমরা তো এখানে উচিতের উচিত অনুচিত বলছি না, এটা এখানে উনি ডাইরেক্ট একটা পরামর্শ বা অ্যাডভাইস দিচ্ছেন যে সে রবিকে বলে যে এটি যেন আর কখনো না ঘটে। হ্যাঁ, তাহলে যদি এটা আর কখনো ঘটা উচিত নয় যদি বলা হতো তখন আমি এখানে শুড দিতাম, কিন্তু এখানে যেহেতু আমার ওই রকম নেই তার জন্য এখানে মাস্টটাই বেটার। এবার লাস্ট লাইনে চলে আসি, রবি তার শিক্ষিকার দয়া এবং ভালো পরামর্শের জন্য ধন্যবাদ জানায়। রবি থ্যাঙ্কস হিজ টিচার, কেন থ্যাঙ্কস জানাচ্ছে? রবি তার শিক্ষিকার দয়া এবং ভালো পরামর্শের জন্য। তাহলে রবি থ্যাঙ্কস হিজ টিচার ফর হার কাইন্ডনেস, কাইন্ডনেস হচ্ছে দয়া, বা আমরা এটা করতে পারি রবি থ্যাঙ্কস হিজ কাইন্ড হার্টেড টিচার, একদম এরকম লিখতে পারি, রবি হিজ কাইন্ড হার্টেড টিচার, কি জন্য? ভালো পরামর্শের জন্য। যেহেতু আমি কাইন্ড হার্টেড দিয়ে দিচ্ছি তাই দয়াটা আর লিখবো না। হ্যাঁ, টিচার ফর হার গুড অ্যাডভাইস, এইটা কিন্তু নাউন, তাহলে এখানে তোমার সি হবে। তা ফর হার গুড অ্যাডভাইস, এই লাইনটা যদি করতাম রবি থ্যাঙ্কস হিজ টিচার ফর হার কাইন্ডনেস, তারপরে এই জায়গাটা হতো অ্যান্ড গুড অ্যাডভাইস, তখন আমরা এটা লিখতাম। কিন্তু যদি আমরা এই লাইনটা লিখি তখন ফর হার গুড অ্যাডভাইস এটা আমরা লিখি। এখানে দেখো এই যে এই সিটা উল্লেখ করেছি, এই শিক্ষিকা কথাটা উল্লেখ করার জন্য তোমার এখানে সি কথাটা উল্লেখ করেছি। এবারে শিক্ষক বললে ওখানে হি করা হতো। টিচার হচ্ছে তোমার কমন নাউন, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও,
তো আজকে এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আমি তোমাদেরকে বলে রাখি যে নেক্সট যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আসছে, এই ক্লার্কশিপ পরীক্ষায় 30-এ কিভাবে 26 থেকে 27 তোলা যাবে, আমি যে স্টেপগুলো বলবো একদম পর পর। আমার স্টুডেন্ট অনেকেই এবার 25-24 এরকম পেয়েছে, যদিও তারা প্রথম দিকে 30-এ 5 ম্যাক্সিমাম 6 পেয়েছিল। আমি 8 থেকে 9 মাস আগের কথা বলছি। এখন তারা কিন্তু আমাকে যখন বললো যে স্যার আমি 25 মতো অ্যান্সার করেছি, আমার খুব ভালো লাগলো। তা আমি যে স্টেপে তাদেরকে পড়েছি ঠিক সেই একই পদ্ধতিতে তোমাদেরকেও পড়াবো। তোমরা শুধু চ্যানেলের সঙ্গে থাকো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থাকো।